জানা গেছে যে সোরাইসিস যখন চামড়াতে হয় তার সাথে সাথে সিস্টেমিক অ্যাবনর্মালিটি মানে শরীরের বিভিন্ন অংশে আলাদা আলাদা অ্যাবনর্মালিটি হতে শুরু করে। পুরোপুরি ঠিক হয়ে যাওয়াটা একটা এইম হয় না, আমাদের এইম হয় জিনিসটাকে কন্ট্রোল করে রাখা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে যাদের সোরাইসিস হয়ে থাকে তাদের শীতকালে জিনিসটা বেড়ে যায়। বিনা সুপারভাইজনে স্টেরয়েড ক্রিম লাগানো ঠিক নয় একদমই। আপনার ত্বক কি আপনার অবাধ্য হয়ে উঠেছে? সারা শরীরে মাছের আঁশের মতো খসখসে ভাব আর তীব্র চুলকানি, এটি কি সাধারণ কোনো অ্যালার্জি নাকি সোরিয়াসিস? অনেকে ভাবেন এটি ছোঁয়াচে, অনেকে ভাবেন এটি সারে না। আজ ভাঙবো এই ভুল ধারণাগুলি। সোরিয়াসিস কেন হয়, এর চিকিৎসা কি, তা নিয়েই আমাদের আজকের আলোচনা। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সুশোভন সাহা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর সুশোভন সাহা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। স্যার, প্রথমেই জানতে চাইবো সোরাইয়াসিস ব্যাপারটা কি, মানে এটা কি কোনো চর্মরোগ নাকি ভিতরের কোনো সমস্যা? সোরাইসিস প্রধানত একটা চর্মরোগী, তবে গত 10-20 বছরে জানা গেছে যে সোরাইসিস যখন চামড়াতে হয় তার সাথে সাথে সিস্টেমিক অ্যাবনর্মালিটি মানে শরীরের বিভিন্ন অংশে আলাদা আলাদা অ্যাবনর্মালিটি হতে শুরু করে। তো আজকাল মানা হয় যে জিনিসটা সম্পূর্ণভাবে চর্মরোগ নয়, যদিও মেনলি প্রিডমিনেন্টলি এটা একটা স্কিন ডিজিজ, তার সাথে সাথে কিছু অ্যাবনর্মালিটি বডিতেও হয়। সাধারণ মানুষের মধ্যে এই রোগটি নিয়ে কিন্তু একটা ভয় কাজ করে, এটা কি ভয় পাওয়ার মতো কিছু? ভয় পাওয়ার মতন নয় আসলে। যেই জিনিসটা নিয়ে সাধারণত মানুষে ভয় পায়, ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা খুবই লম্বা ব্যাপার চলে, মানে সহজে ঠিক হয় না। আর তার জন্য তারা বিভিন্ন জায়গায় এদিক ওদিক গিয়ে চেষ্টা করেন, এই কনসালটেশনস আর অনেক রকমই রেমেডিস ট্রাই করেন। বাট একটা ফিক্সড রেজিম বানিয়ে সেটা যদি ভালোভাবে অমল করা যায় তো ভালোভাবেই কন্ট্রোল করা যায় জিনিসটাকে। ভয় পাওয়ার এমন কিছু নেই। এটা কি ছোঁয়াচে? একদমই না, এটা ছোঁয়াচে নয়। শুনেছি শীতকালে সোরাইয়াসিসের প্রকোপ বেশি বাড়ে, এটা কেন? কারণ অনেকেই আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে যাদের সোরাইসিস হয়ে থাকে তাদের শীতকালে জিনিসটা বেড়ে যায়, বা যাদের সোরাইসিস হওয়ার প্রবৃত্তিটা থাকে অনেক সময় প্রথমবার তাদের শীতকালেই জিনিসটা দেখা যায়। কিন্তু সবার ক্ষেত্রে নয়, অনেকের গ্রীষ্মকালেও বাড়ে, একটু কম, বাট বেশিরভাগই শীতকালে। কারণ অনেকেই আছে। অনেক জিনিস হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে যে সূর্যের আলোটা কমে যায়। হ্যাঁ, সূর্যের আলোতে আসলে সোরিয়াসিস কন্ট্রোলে থাকে অনেক সময়। তারপর ছোটোখাটো ইনফেকশন যেরকম গলা খারাপ হওয়া, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনে সোরিয়াসিস হঠাৎ করে বাড়তে পারে। তো অনেক রকমই কারণ আছে, এটা সাধারণত শীতকালে বাড়ে, এটা ঠিক কথা। কিভাবে বুঝবো সোরাইয়াসিস হয়েছে? সোরাইসিসে প্রথম কথা তো আপনি বিভিন্ন জায়গায় চামড়ার যেরকম কনুই হলো বা হাঁটু হলো সেখানে লাল লাল বড় বড় দাগ হবে, সাথে চুলকুনি শুরু হবে এবং প্রায় মাছের আঁশের মতন সাদা সাদা স্কেল যেটাকে আমরা বলি ওরকম চামড়া থেকে বেরোয়। তো এরকম নয় যে যখনই এরকম হচ্ছে তার মানেই এটা সোরাইসিস। মানে আমরা তো ভেবে নিই যে সাধারণ অ্যালার্জিও হতে পারে। হ্যাঁ, অ্যালার্জি জিনিসটা আসলে সোরাইসিসকে অ্যালার্জি বলাটা ঠিক হবে না, কিন্তু অনেক রকম অ্যালার্জি সোরাইসিসের মতন দেখতে হতে পারে। তবে দুটো জিনিস একদমই আলাদা, অ্যালার্জি সোরাইসিস আলাদা, আর যার জন্য ট্রিটমেন্টটাও আলাদা, ম্যানেজমেন্টটাও আলাদা। কিন্তু যখন শুরু হয় সাধারণত এই কনুইতে বা স্ক্যাল্পে, মাথায় বা হাঁটুর সামনে বা পায়ে এরকম লাল লাল দাগ, আর ওটাতে মাছের আঁচের মতন সাদা সাদা স্কেল, এগুলো দেখা যায়। সোরাইয়াটিক আর্থ্রাইটিসটা কি? মানে আমরা তো জানতাম এটা একটা চর্মরোগ, এটার থেকে যে আবার হাড়ে বা বাতের মতো সিরিয়াস কিছু হতে পারে এটা খুব একটা জানা ছিল না। হ্যাঁ, যেরকম আগে আমরা কথা বললাম এটা নিয়ে যে এখন গত 10-20 বছর তার জানা গেছে যে এর সাথে সোরাইসিস যখন চামড়াতে হয় তার সাথে শরীরের বিভিন্ন অংশেও আলাদা আলাদা জিনিস দেখা দেয়। তার মধ্যে একটা জিনিস হচ্ছে সোরাইটিক আর্থ্রাইটিস। এটাতে কি হয় যে যখন সোরাইসিস শুরু হয় তো অ্যারাউন্ড আপনি বলতে পারেন 20-40% যাদের অ্যারাউন্ড 20-40% যাদের সোরাইসিস হয় তাদের হাড়েও এক রকমের বাতের মতনই বলতে পারেন, কিন্তু বাতের থেকে আলাদা, পুরোপুরি একই জিনিস নয়, বাতের মতন একরকম প্রসেস শুরু হয়ে যায়। তাতে হাড়ের যেগুলো জয়েন্টগুলো, জোড়গুলো, সেখানে মুভমেন্টে প্রবলেম হয়, মুভমেন্ট রেস্ট্রিকশন হয়, ফুলে যায়, অনেক সময় এক্সট্রিম কেসেসে পুরোপুরি একদম খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, জয়েন্ট রিপ্লেস করতে হয়, এরকমও হয়। তবে
এটা জেনে রাখা দরকার যে খুবই ভেরিয়েবল জিনিস। হ্যাঁ, কারুর মধ্যে একদমই হতে পারে যে একদম কড়ি আঙুলের একটা ছোট জয়েন্ট ব্যথা করছে, কারুর এত বেশি হতে পারে যে কোমরের একদম বড় জয়েন্ট যেটা স্যাক্রোইলিয়াক জয়েন্ট যেটা বলে সেটা এতই ডিজিজড হয়ে গেছে যে নড়াচড়া মুশকিল হয়ে যাচ্ছে। খুবই ভেরিয়েবল জিনিস, কিন্তু হ্যাঁ দেখা যায় জিনিসটা হয়। এই সময় সাধারণ মানুষ কার কাছে যাবে, একজন ডার্মাটোলজিস্টের কাছে নাকি অর্থোপেডিক? প্রথম জিনিস, ট্রিটমেন্ট যেটা সোরিয়াটিক আর্থ্রাইটিসের যেটা ট্রিটমেন্ট, সেটা বেস্ট হবে যে ইট ইজ ডান উইথ কম্বাইন্ড কনসালটেশন। আপনি ধরে নিন একটা যেটাকে বলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে ডার্মাটোলজিস্ট এবং অর্থোপেডিক্স দুজনে একে অপরের সাথে ডিসকাস করে কেসটাকে সেটাকে হ্যান্ডেল, মানে একটা টিম হ্যাঁ একটা টিম ওয়ার্কের মতন হ্যান্ডেল হয় জিনিসটা, তখন বেস্ট রেজাল্টস দেখা যায়। ট্রিটমেন্ট যেটা আছে সেটা কিন্তু খুব একটা বেশি আলাদা নয়, মানে ডার্মাটোলজিক্যাল ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য যে ট্রিটমেন্টটা ইউজ করা হয় সেই ট্রিটমেন্টে আর্থ্রাইটিসটাও কন্ট্রোল হয়। তো আমরা যেরকম যে কেসগুলো অর্ডিনারিলি দেখি, সেই কেসে ডার্মাটোলজিক্যাল ট্রিটমেন্টটায় ভালো রকমই কন্ট্রোল থাকে আর্থ্রাইটিসটা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দরকার পড়ে অ্যাডিশনাল ট্রিটমেন্ট, তখন অবভিয়াসলি অর্থোপেডিশিয়ানকে ইনভলভ করে টিমওয়ার্ক করে ট্রিটমেন্টটা করা বেশি ভালো। এটা চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা অনেক রকমই রয়েছে, সেটা পুরোপুরি ডিপেন্ড করে যে শরীরে কতটা ভাগ সোরিয়াসিস হয়েছে, আর তার সাথে জয়েন্টের মানে হাড়ের বাতের সমস্যা শুরু হয়েছে কিনা, বা আরও কোনো সমস্যা তার সাথে। অনেক সময় যেটা আমি বলছিলাম যে আমাদের যে কথা হচ্ছিল যে বিভিন্ন অঙ্গে আলাদা আলাদা জিনিস শুরু হয়ে যায়, ওরকম সোরিয়াসিসেতে হার্ট ডিজিজ বা মেটাবলিক সিনড্রোমও দেখা গেছে। আচ্ছা, তো তখন মানে সেই হিসেবে ম্যানেজমেন্ট প্ল্যানটা পুরোপুরি ডিফার করে। যখন কম বেশি ছড়ায়নি ডিজিজটা, তখন যেগুলো টপিক্যাল ট্রিটমেন্ট যেটাকে বলে, মানে লাগানোর ওষুধ, সেটাতে ভালোই কন্ট্রোল হয়ে যায়। কিন্তু যদি বেশি ছড়িয়ে গেছে বা জয়েন্টস ইনভলভ হয়েছে, তখন ট্রিটমেন্টটা একটু ডিফিকাল্ট হয়, অ্যান্ড মানে সিস্টেমিক ট্রিটমেন্ট যেটা মানে খাবার ওষুধ বা ইনজেকশন দেওয়া নেসেসারি হয়ে যায়। আধুনিক চিকিৎসা কি রয়েছে? মানে লেজার করালে অনেক সময় শুনেছি ঠিক হয়ে যায়, এগুলো কি মানে সোরিয়াসিসের সঙ্গেও সম্পর্কিত? সোরিয়াসিসে আসলে সব লেজার কাজ করবে না। কিছু পার্টিকুলার টাইপস অফ লেজার আছে, যেটাকে এক্সাইমার লেজার, একটা ধরনের লেজার, সেটা সোরিয়াসিসে কাজ করবে। কিন্তু সেটা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে করা উচিত যে শরীরের কতটা ভাগে এরকম ডিজিজটা হয়ে আছে। যদি পুরোপুরি ওপর মাথা থেকে পা পর্যন্ত হয়ে আছে, তখন তার চেয়ে ভালো এই লেজার করানো হচ্ছে অনেক ভালো হচ্ছে আপনি খাবার বা ইনজেক্টেবল ওষুধ যেগুলো হয়, ইনজেকশন আজকাল মোস্ট মডার্ন ট্রিটমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল থেরাপি যেটাকে বলে। একটু কস্টলি হয়, এক্সপেন্সিভ, কিন্তু ভালো রেজাল্টস দেয়। আর বেশিরভাগ কেসে মানে it can control both skin and joint symptoms. So they are a very good option যদি অ্যাফোর্ডেবল হচ্ছে। তো এক্সপেন্সটা একটা প্রবলেম রয়েছে, কিন্তু দে গিভ ভেরি গুড রেজাল্টস, খুবই ভালো হয় মানে সকলেই তো এটা অ্যাফোর্ড করতে পারে না। হ্যাঁ, তো অফকোর্স কনভেনশনাল ট্রিটমেন্ট যেটা এতদিন ধরে চলে আসছে, যে ট্রিটমেন্টগুলো, সেগুলো খুবই ভালো কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। যেটা মডার্ন ট্রিটমেন্ট যেটা আপনি বলছেন, আধুনিক ট্রিটমেন্ট, সেগুলো একটু এক্সপেন্সিভ হলেও দে ওয়ার্ক ভেরি ওয়েল। তো ইট হ্যাজ মানে সব জিনিসই দেখে তখন ম্যানেজ করতে হয় যে আপনার বডি সারফেস এরিয়াটা মানে কত এক্সটেন্ট আছে ডিজিজের সাথে, জয়েন্ট ইনভলভমেন্ট আছে, এইসব। অনেক ক্ষেত্রে এরকম হয় যে ইট বিকামস নেসেসারি বায়োলজিক্স যেটাকে বলে, কেন কি মানে মডার্ন ট্রিটমেন্ট যেটা বায়োলজিক্স বা ইনজেক্টেবল যেগুলো, সেটা জরুরি হয়ে যায়। কেন কি সিস্টেমিক ট্রিটমেন্ট যেটা খাবার ওষুধ বা অনেক দিন ধরে খাবার ওষুধ খেয়ে যাচ্ছেন, বডি অনেক সময় টলারেট করে না জিনিসটাকে, তার সাইড এফেক্ট আসতে শুরু করে, তো সেই ক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে যায় ইনজেকশনটা। বাট আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে ওরাল ট্রিটমেন্ট যেটা কনভেনশনাল ট্রিটমেন্ট যথেষ্ট। এটা কি পুরোপুরিভাবে ভালো হয়ে যায়? দেখুন, সোরিয়াসিসে একটা অটো ইমিউন কম্পোনেন্ট আছে, যেটা অটো ইমিউন ডিজিজের মতন বলা যায়। তো জিনিসটা পুরোপুরি ঠিক হয়ে যাওয়া, আমরা হয়তো জিনিসটাকে আমরা ঠিকভাবে বোঝাতে পারছি না যে পুরোপুরি ঠিক হয়ে যাওয়াটা একটা এইম হয় না। আমাদের এইম হয় জিনিসটাকে কন্ট্রোল করে রাখা, বিকজ যেই প্রসেসটার জন্য সোরিয়াসিসটা স্টার্ট হচ্ছে সেটা আপনার বডিতে সবসময় থাকবে, অটোইমিউন প্রসেসটা তো সবসময় থাকবে। এবার অটোইমিউন প্রসেসটাকে
প্রসেসটাকে আপনি বলতে পারেন কন্ট্রোল রাখার জন্য আমাদেরকে এক ধরনের আপনি বলতে পারেন যে মানুষের ইমিউনিটিটাকে কন্ট্রোল করতে হয়। এবার মানুষের ইমিউনিটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিকই, কিন্তু আপনাকে একটা ব্যালেন্স রাখতে হয়। আপনি যদি ইমিউনিটিটা এতই কমিয়ে দেন যে ঠিক আছে ভালো কথা, ডিজিজটা তো কমে যাবে, কিন্তু তার সাথে বাকি সব ডিজিজ হতে শুরু করবে, 10 রকম ইনফেকশন হতে শুরু করবে। তো ওই জন্য একটা খুবই ফাইন ব্যালেন্স যেটাকে বলবো আমি, সেটা চালিয়ে যেতে হয়। আর জিনিসটা আন্ডার কন্ট্রোল রাখা যায় ফর ভেরি লং টাইম, অনেক লম্বা টাইমের জন্য জিনিসটাকে আন্ডার কন্ট্রোল রাখা যায়। পুরোপুরি কিওর হয়ে যাওয়ার মতন জিনিস এটা নয় যে একদমই চলে যাবে। হ্যাঁ, অবশ্য কন্ট্রোল যখন হয় তখন ইউ ক্যান সে, আপনি বলতে পারেন যে একটা ফর আ ভেরি লং টাইম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 7-8 বছর ধরে পেশেন্টের আর জিনিসটা এলোই না, আর সোরিয়াসিস দেখা দিল না। আবার অনেক সময় হয় যে 6 মাসের মধ্যেই আবার দেখা দিল। তো ইট ইজ আ ভেরি ভেরিয়েবল থিং, কন্ট্রোলে থাকে জিনিসটা। মানে কন্ট্রোল করাটা আমাদের হাতে, কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে সেটা পুরোপুরিভাবে শরীরের। হ্যাঁ, পুরোপুরিভাবে ঠিক হয়ে যাওয়াটা মানে আমরা বলতে পারবো না যে পুরোপুরি ঠিক হয়ে যাবে কারো, কন্ট্রোল আমরা করতে পারবো, জিনিসটা কন্ট্রোলেই রাখা যায় এটাকে। কি কি করলে এটা একদমই হয় না, প্রিভেনশন কি রয়েছে? দেখুন, প্রিভেনশন বলা তো মুশকিল আছে, কেন কি এটাতে একটা জেনেটিক কম্পোনেন্ট আছে। তো যখন জেনেটিক কম্পোনেন্টটা আছে ওটা কখনো না কখনো বেরিয়ে আসে, ঠিক আছে, তা ছোট বয়সে হোক বা আগে গিয়ে হোক। তো কি করলে এটা প্রিভেন্ট হবে সেটা বলা মুশকিল। অবভিয়াসলি এটা যদি আপনি যে কোনো স্কিন ডিজিজে যেরকম একটা হেলদি ডায়েট মেনটেন করা, ঠিক আছে, উইচ ইজ রিচ ইন মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট দুটোই, সেই কেসে অবভিয়াসলি ডিজিজটা যদি হয়ও তো খুবই ভালো রকম মেনটেন থাকবে এবং কন্ট্রোল থাকবে। অনেকে স্টেরয়েড ক্রিম ব্যবহার করে, এটার ক্ষেত্রে কি কি মাথায় রাখা দরকার? প্রথম কথা, স্টেরয়েড ক্রিম আপনি আন্ডার সুপারভিশনই ব্যবহার করুন। বিনা কনসালটেশনে স্টেরয়েড ক্রিম ব্যবহার না করাই ভালো, কেন কি এফেক্টের সাথে সাইড এফেক্টও অনেক আছে স্টেরয়েড ক্রিমের। বেশি দিন লাগানো ঠিক হয় না স্টেরয়েড ক্রিম কখনোই। দ্বিতীয় কথা, স্টেরয়েড ক্রিমটা কোন ধরনের স্টেরয়েড, মানে স্টেরয়েডের আলাদা আলাদা পোটেন্সি যেটাকে বলে, মানে শক্তি যেটা আলাদা রকম হয়। কিছু স্টেরয়েড একটু কম মানে কম পাওয়ারফুল হয়, কিছু স্টেরয়েড ভীষণ পাওয়ারফুল হয়। তো কোনটা আপনার জন্য কোন সময় কোনটা বেস্ট কাজ করবে সেটা আপনি কনসালটেশনেই বুঝতে পারবেন। ওই জন্য বিনা সুপারভাইজনে স্টেরয়েড ক্রিম লাগানো ঠিক নয় একদমই। সোরাইয়াসিসে এখন যারা আক্রান্ত তারা মানে পরবর্তীকালে জিনিসটাকে কন্ট্রোল রাখার জন্য কি কি করতে পারে? প্রথম জিনিস হচ্ছে সব সময় ট্রিটমেন্টের ফলো আপ, যেটা আপনার যদি ট্রিটমেন্ট চলছে সেটার রেগুলার ফলো আপ রাখুন। কোনো সময় এটা ভেবে নেবেন না যে এবার সোরিয়াসিস একদম ঠিক হয়ে গেছে আর আমার কনসালটেশনের দরকার নেই, আর কিংবা এই ওষুধ এবার ছেড়ে দেওয়া যায়। এই সবচেয়ে বেশি যেই ভুলটা আমি দেখি জেনারেলি করেন যারা রোগীরা হয় সোরিয়াসিসের, যে ওষুধটা খেয়ে কন্ট্রোলে আছে আর ওনারা ভেবে নেন যে এই তো ঠিক হয়ে গেল, তো ওনারা ওষুধটা ছেড়ে দেন। যেই ওনারা ওষুধটা ছাড়েন জিনিসটা আবার ধীরে ধীরে বেড়ে যায়। প্রথম কথা তো এই জিনিসটা যাতে না করা হোক, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে কয়েকটা হ্যাবিট, যেরকম স্মোকিং, এগুলো সোরিয়াসিসকে বাড়ায়, এবং সোরিয়াসিস হয়ে গেলে তার সাথে যেই সিস্টেমিক প্রবলেম, যেরকম ব্লাডে লিপিড বেড়ে যাওয়া বা হার্ট ডিজিজের বা হাইপারটেনশন, বিপি বেড়ে যাওয়া, এইসব প্রবলেমগুলোতেও কন্ট্রিবিউশন আছে, যার জন্য স্মোকিং একদম নিষেধ। স্মোকিং না করলেই ভালো সোরিয়াসিস যাদের আছে তাদের। তৃতীয় কথা, যত হোক ময়েশ্চারাইজার বা ইমোলিয়েন্ট যেই জিনিসগুলো, সেগুলোর ব্যবহারটা একটু বেশি করা উচিত। তারপর ডায়েট কন্ট্রোল করতে হয় এটাতে, কারণ আগেন সিস্টেমিক ইস্যুস যেগুলো হয় সেগুলো যাতে কমে, আর কিছু নিউট্রিয়েন্টস যেরকম ভিটামিন এ, এগুলো সোরিয়াসিস কন্ট্রোলেও হেল্প করে, তো সেটা এক ধরনের ভালো। সেকেন্ড, আর তারপর যদি একটু এইসব জেনারেল পলিউশন এইসব থেকে বাঁচা যায় তো আরও ভালো হয়। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয়ে কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।